ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড নুয়ানকে অজ্ঞান অবস্থায় দেখি। সে একটা গ্যাংস্টার। তাকে তার সৎ বোন রেন কিডন্যাপ করেছে এবং সে ডক্টরকে বলে আমি এই মেয়েটার 2টা কিডনি চাই। ডক্টর বলে তোমার তো একটা কিডনির প্রয়োজন। তখন সৎ বোন বলে আমার একটা লাগবে এবং আরেকটা আমার কুত্তাকে খাওয়াবো। নুয়ান তো বড় একটা গ্যাংস্টার, তাহলে সে কিভাবে এমনভাবে ফেসে গিয়েছে এটা দেখতে হলে আমাদের 3 ঘন্টা আগের সিন দেখতে হবে। 3 ঘন্টা আগে নুয়ান মাটির নিচে একটা ক্লাবে যায়। গার্ডরা তাকে থামাতে গেলে সে গার্ডদের টাকা মেরে ভিতরে চলে যায়। ওই ক্লাবের ভিতরে টাকা দিয়ে ভরা একটা বল দেখি। ওই টাকাটা জেতার জন্য আমাদের হিরো জং সবার সাথে ফাইট করে। জং সবাইকে হারায়। যখন লাস্ট ব্যক্তিকে মারতে যায় তখন সে দেখে এদিকে একটা মেয়ে আসছে। এই সুযোগে লোকটা জংয়ের চোখে কিছু একটা মেরে দিলে জং আর দেখতে পায় না এবং সে জংকে মারতে থাকে। তখন নুয়ান ওখানে আসে এবং লোকটার ফেসে টাকার বস্তা মেরে তার দিকে গান পয়েন্ট করে বলে আমি এই ক্লাবটা কিনে নিয়েছি, এই ছেলেটা এখন আমার। এটা বলে সে জংকে বাঁচিয়ে নেয়। এরপর নুয়ান জংয়ের দিকে গান ধরে এবং গানটার নিচে নিয়ে বলে তুমি রেডি থেকো, তোমার কিডনি সার্জারি করতে হবে, আমি অ্যাড্রেস সেন্ড করে দিলে ওখানে চলে আসবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। জং তখন বলে এই মেয়েটা কে, শি ইজ ভেরি ইন্টারেস্টিং। ওদিকে নুয়ান তার সৎ বোন র্যানকে কল করে আর বলে তোমার কিছুই হবে না, আমি কিডনি পেয়ে গিয়েছি। তখন নুয়ানকে কেউ কিডন্যাপ করে নেয়। এরপর আমরা বর্তমানে সিন দেখি। নুয়ানকে আর কেউ না বরং তার সৎ বোন রিয়ানই তাকে কিডন্যাপ করেছে। রিয়ান বলে আমি তোমার সৎ বোন, এখন থেকে আমি লি গ্রুপ কোম্পানির সিইও হব, তাই তোমাকে মরতেই হবে। এটা বলে সে তার সাথে একটা সেলফি নেয় আর বলে আমি তোমার ফিউনারেল ঠিক মতো পালন করব, তুমি চিন্তা করো না। এরপর অপারেশন শুরু হয় আর একটা কিডনি বের করেও নেওয়া হয়। তখনই ওখানে আমাদের হিরো জং চলে আসে আর ডক্টরকে বলে বন্ধ করো এবং ডক্টর যে কিডনিটা বের করেছে ওটাও লাগিয়ে দিতে বলে। তখনই রেনের গুন্ডারা চলে আসে আর জং গুন্ডাদের প্রচন্ড ধুলাই দেয়। এটাতে ভয় পেয়ে ডক্টর ওখান থেকে ভেগে যায়। ডক্টর তো ওখানে নেই, তাই জং নিজেই নুয়ানের অপারেশন করে। যখন নুয়ানের জ্ঞান ফেরে জং বলে তুমি আমাকে বাঁচিয়েছিলে, এজন্য আমি তোমাকে বাঁচালাম। নুয়ান বলে আমি তোমাকে 10 কোটি টাকা দিব, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। এটাতে আমাদের হিরো জংও রাজি হয়ে যায়। ওদিকে র্যান আর তার বাবা মিলে বহু রিপোর্টার নিয়ে আসে এবং নুয়ানের ফিউনারেল বানায় আর বলে নুয়ান মারা গিয়েছে। এদিকে আমাদের হিরো জং হিরোইন নুয়ানকে বাসায় নিয়ে আসছিল। তখনই একটা ট্রাক তাদের চাপা দিতেই যাবে, তখনই জং নিজের জীবনের বাজি রেখে নুয়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে ফিউনারেলের সং নামের একটা ছেলেকে দেখি। এই ছেলেটা নুয়ানের ফিয়ন্সি। র্যানের বাবা সংকে বলে আমার বড় মেয়ে নুয়ান তো মারা গিয়েছে, তাই তুমি আমার ছোট মেয়ে র্যানকে বিয়ে করবে। সং তখন তার বাবা মায়ের দিকে তাকায়। তার বাবা মা রাজি হয়ে যেতে বললে সেও রাজি হয়ে যায়। যখনই তাদের এঙ্গেজমেন্ট হতেই যাবে তখনই ওখানে ঘোড়ার পিঠে চড়ে নুয়ান এন্ট্রি নেয় আর বলে আমি এসে গিয়েছি, সারপ্রাইজ। তখন তার বাবা তাকে বলে নুয়ান তুমি বেঁচে আছো। তবে সে তাকে ইগনোর করে সামনে এগিয়ে যায় আর বলে ওয়াও, তুমি তো আমার মৃত্যুবার্ষিকীতে খুবই সুন্দর ফটো লাগিয়েছো, আমাকে অনেক সুন্দর লাগছে তাই না। এবং সে র্যানকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে মারার খুবই সুন্দর প্ল্যান বানিয়েছিলে, এবার দেখো আমি তোমার কি হাল করি। আর সবার সামনে ঘোষণা করে আমি জীবিত আছি, লি গ্রুপ কোম্পানি আমার নামেই থাকবে। এরপর সে র্যানের হাত থেকে রিংটা খুলে নিয়ে বলে আমি বেঁচে আছি, সঙ্গের সাথে আমারই বিয়ে হবে। এরপর বাবা র্যানকে রুমে নিয়ে যায় আর বলে তুমি এইটুকু কাজও করতে পারোনি। র্যান বলে বাবা আমি তো নুয়ানকে মারার সুন্দর প্ল্যান বানিয়েছিলাম, তবে ও বেঁচে গিয়েছে, তুমি চিন্তা করো না, ওর মৃত্যু আমার হাতেই হবে। পরের দিন নুয়ান একটা পার্টি অ্যারেঞ্জ করে। ওখানে বডিগার্ড হিসাবে আমাদের হিরো জংও ছিল। তখনই নুয়ানের উপর একটা ব্যানার এসে পল্টাই যাবে, তার আগেই জং এসে তাকে বাঁচিয়ে নেয়। নুয়ান তার বাবাকে ওখান থেকে যেতে দেখে বুঝতে পারে এটা তার বাবারই চাল ছিল, তাই জংকে বলে তুমি আমার বাবাকে ফলো করো। জং তার বাবার পিছনে চলে যায়। ওই সময় কাজের মহিলাটি এসে নুয়ানকে বলে তোমার মা মারা যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়ে গিয়েছিল, চলো তোমাকে ওটা দেখায়। নুয়ান সত্যি মনে করে ওই কাজের মহিলাটির সাথে যায়। তবে ধোঁকাবাজ মহিলা নুয়ানকে একটা বরফের ঘরে ধাক্কা মেরে বাহির থেকে দরজা লক করে দেয়। ভিতর থেকে নুয়ান অনেক চিল্লাচিল্লি করে, তবে দরজার বাহির থেকে তার কোনো আওয়াজই শোনা যাচ্ছিল না। এমনকি তার তো কিডনি অপারেশন হয়েছে, এজন্য তার তো ঠান্ডার ভিতরে থাকাই যাবে না। এই জন্য নুয়ান এক এক করে কুলার মেশিনগুলো ভাঙতে শুরু করে। তবে তার গায়ের শক্তি ধীরে ধীরে কমে আসে এবং সে সেন্সলেস হয়ে যায়। এদিকে জং বুঝতে পারে নুয়ান বিপদে আছে, তাই সে নুয়ানকে খুঁজতে থাকে।
একটা বডিগার্ড এসে তাকে বাধা দিলে সে তাকে প্রচণ্ড মারে এবং নোয়ানের বাবাকে পিটানি দিয়ে বলে নোয়ান কোথায়। বাবা তখন ভয়ে সত্যিটা বলে দেয়। এরপর জং তাকে বাঁচাতে ছুটে যায়, তবে বরফের ঘরে নোয়ানের অবস্থা খুবই খারাপ ছিল। ওই সময় জং চলে আসে এবং নোয়ানকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর বলছিল, নোয়ান আমি তোমার কিছুই হতে দিব না। এদিকে র্যানের কাছে ফিয়ন্সি সং আসে আর বলে, তুমি নোয়ানের অবস্থা এমন করছো তাই না, আমি তোমার মতো মেয়েকে দেখতেই চাই না। এটা বলে সে চলে যাচ্ছিল। র্যান তখন গাড়ির স্পিড ফুল করে সংকে চাপা মেরে ওখান থেকে চলে যায় আর বলে যে আমার হলো না তাকে আমি অন্য কারোর হতেও দিব না। এদিকে জং নোয়ানকে গরম পানির ভিতরে রাখে যাতে করে তার শরীরটা গরম হয়ে যায়। যখন জং ওখান থেকে চলে যাচ্ছিল তখন নোয়ান তাকে ধরে রাখে আর বলে, প্লিজ তুমি আমার কোলোজে আসো, তোমার শরীরের হিট আমার খুবই প্রয়োজন। এটা বলে নোয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপরও তার ঠান্ডা কম ছিল না, তাই সে জংয়ের শার্টটা টেনে খুলে ফেলে এবং তার আরো কোলোজে চলে যায়। পরের দিন সকালে নোয়ানের ঘুম ভাঙলে দেখে জং তাকে বেডে এনে শোয়ায় রাখছে এবং তার জন্য ড্রেসও রেখে দিয়েছে। ওটা পরে সে বাইরে এসে দেখে জং তার শার্টের বোতাম সেলাই করছে। এটা দেখে তার মনে পড়ে সেই গত রাত্রে জংয়ের শার্ট টান মেরে তার বোতামগুলো ছিঁড়ে ফেলেছিল। এজন্য সে জংয়ের সামনে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে জং তাকে 1 কাপ চা দিয়ে বলে, এটা খেয়ে নাও, তোমার শরীরটা ভালো লাগবে। নোয়ান যখন বসে চা খাচ্ছিল তখন জং বলে, আমি তোমার ফোনে জিপিএস ট্র্যাকার অন করে দিয়েছি, এটাতে তুমি কোথায় যাচ্ছ সেটার লোকেশন আমি জানতে পারবো। তখন নোয়ান একটা এটিএম কার্ড বের করে তাকে দিয়ে বলে, আমাকে তুমি বাঁচিয়েছো, এটার জন্য তোমার বোনাস। ওই সময় নোয়ানের কাছে হসপিটাল থেকে একটা কল আসে আর বলে, তোমার ফিয়ন্সি সং এর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। একটু পর নোয়ান ওই হসপিটালে পৌঁছায় আর ডক্টর বলে, তোমার ফিয়ন্সি সং পার্মানেন্ট ভাবে হাঁটতে চলতে পারবে না এবং সে এখন কোমাতে আছে। তার পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে এটা আমরা কেউই বলতে পারবো না। এগুলো শুনে সং এর জন্য নোয়ানের অনেক খারাপ লাগে। ওই সময় কেউ একজন তাকে কল করে আর বলে, এই অ্যাক্সিডেন্টের পিছনে তোমার সৎ বোন রেনের হাত আছে। তখন সে দেখে রেনও একটা ফুলের বুকে নিয়ে সংকে দেখতে এদিকে আসছে। নোয়ান তখন খুবই রেগে যায় আর রেনের হাত থেকে ওই ফুলের বুকেটা নিয়ে ফেলে দেয়। রেন বলে, তুমি হুদায় রাগ করছো, রাগ করে কোনো লাভ নেই, কারণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ তোমার কাছে নেই। তাই তুমি শত চেষ্টা করলেও আমার নামে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে না। এটা বলে সে হাসতে হাসতে বাই বলে ওখান থেকে চলে যায়। তখনই জং এসে দেখে ওখানে নোয়ান নেই। আমরা দেখি নোয়ান গাড়ি নিয়ে তার সৎ বোনের পিছনে তাকে তাড়া করছে। আসলে রেন যেভাবে সংকে হিট করেছে নোয়ানও সেভাবে রেনকে হিট করে তার প্রতিশোধ নিতে চায়। ছুটতে ছুটতে রেন একটা সময় পড়ে যায়। নোয়ান তাকে হিট করতে যাবে তখনই জুন এসে নোয়ানের গাড়িতে উঠে পড়ে এবং তার গাড়িটা বন্ধ করে দেয় যাতে নোয়ান আর তাকে মারতে না পারে। তবে নোয়ান তার গলার লকেট খুলে রেনকে মারতে যায়, তবে জং তাকে জোর করে আটকায়। এরপর নোয়ান গাড়ির উপরে বসে অনেক কান্না করতে থাকে। জং তাকে টিস্যু দিয়ে বলে, চলো তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এটা বলে সে নোয়ানের পাপ পরিষ্কার করে তার পায়ে জুতা পরিয়ে দেয়। নোয়ান তখন জংকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা বলে সে তার হাত থেকে রিংটা খুলে জংকে পরিয়ে দিয়ে জংকে জড়িয়ে ধরে। নোয়ানের এমন কথা আর কাজ দেখে জং তো পুরাই শকড হয়ে যায়। নোয়ান তখন বলে, এটা কোনো রিয়েল বিয়ে না, এটা একটা কন্ট্যাক্ট ম্যারেজ। আমার মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমাকে লি গ্রুপ কোম্পানির সিইও হতে হলে প্রথমে বিয়ে করা লাগবে, তাই আমি সিইও হওয়ার পর তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এগুলো শুনে জং সবকিছু ক্লিয়ার বুঝতে পারে, এজন্য সে নোয়ানকে হেল্প করতে রাজি হয়ে যায়। নোয়ান আরো বলে, ডিভোর্সের পর আমি তোমাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দিব, তাহলে তোমার আর কখনো টাকার প্রয়োজন হবে না এবং আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুমি যখন খুশি কোম্পানিতে এন্টার করতে পারবা। আচ্ছা তোমার কোনো শর্ত থাকলে বলো। জং বলে, আমার একটাই শর্ত, বিয়ের পর তুমি কখনো রান্না করবে না। এটা কেন বললাম কারণ জিজ্ঞাসা করবে না। সবকিছুর পর তারা দুজন হাত মিলিয়ে নেয়। নোয়ান বলে, কালকে আমরা দুজন বিয়ে করে ওই 2 কুত্তার সাথে দেখা করতে যাব। জং বলে, ওকে মাই বউ। নোয়ান বলে, আমি যখন একা থাকবো তখন আমাকে বউ বলার দরকার নেই। জং বলে, ওকে হানি। তখন নোয়ান তাকে গুতা মেরে বলে, তুমি একটা ফাজিল। যাই হোক, পরের দিন নোয়ান বিয়ে করে জংকে বাড়িতে নিয়ে তার বোন আর বাবার সামনে নিয়ে যায় আর বলে, আমি বিয়ে করে নিয়েছি। তার সৎ বোন রেন বলে, তুমি এত ফার্স্ট হাজবেন্ড চেঞ্জ করে নিয়েছো। নোয়ান বলে, কাল রাত্রে তুমি তো এর থেকে ফার্স্ট বাঁচার জন্য ছুটছিলাম। এটা শুনে রেনের মুখ বন্ধ হয়ে যায়। ওখানে একটা কুকুর আসলে রেন ওটা কোলে ওঠায়। তখন তার বাবা জ্যানকে শুনিয়ে বলে, পালিত কুত্তাকে বাসার ভিতর আনা ঠিক না।
নুয়ান বুঝতে পারে, তাই সে জংকে বলে, জানো আমি বহু বছর আগে মাকে সেম কথা বলেছিলাম যে রাস্তার কুত্তাকে বাসায় না ঢুকাতে। এখন দেখো ওই রাস্তার কুত্তা নেকড়ে হয়ে গিয়েছে। সৎ বাবা তখন বুঝতে পারে তাকে এটা বলেছে, এজন্য সে খুবই রেগে যায়। এরপর নুয়ান তার মায়ের রুমে যায় এবং মায়ের স্মৃতি মনে করে কান্না করতে থাকে। অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর জং যখন দেখেন নুয়ান অনেক সময় হয়ে গিয়েছে, ভিতরে গিয়েছে, এখনো আসছে না, এজন্য সে রুমের দিকে যাচ্ছিল, তবে বাবা তাকে বাধা দেয়। জং একটু হাত ঝাড়ি মারলে বাবা তো ভয় পেয়ে যায়। ওই সময় রেন জংয়ের কাছে আসে এবং জংকে টাচ করতে থাকে আর বলে, নুয়ান তোমাকে কত টাকা দিয়েছে তার পালিত কুত্তা হয়ে থাকার জন্য? এটা শুনে জংয়ের খুবই রাগ হয়। রেন বলে, জংয়ের শরীরে কোনো গান লুকানো আছে কিনা এটা চেক করতে হবে, তাই সে কিছু গার্ডদের ডাকে। জংয়ের অনেক রাগ উঠছিল, তবে সে ধৈর্য ধরে, কারণ নুয়ান তাকে বলেছিল আমি কাউকে কিছু না করতে বললে তুমি কাউকে কিছু করবে না। রেন গার্ডদের বলে তার কাপড়গুলো খুলে চেক করতে। সব কাপড় খুলে যখন শেষটা বাকি থাকে তখন রেন বলে, ওটা তুমি নিজেই খোলো। এত অপমান জং নিতেই পারছিল না। এরপরও সে তার শার্টটা খুলতে যায়, তবে তখনই ওখানে নুয়ান চলে আসে এবং তাকে শার্ট পরিয়ে বলে, আমি এখানে সবার সাথে ভালো বিহেভ করছি, এজন্য হজম হচ্ছে না তাই না? আর নুয়ানকে বলে, আসো তোমার শার্ট চেঞ্জ করে দিই, তোমার শার্টে কুত্তার টাচ পড়ে নাপাক হয়ে গিয়েছে। ভিতরে গিয়ে নুয়ান বলে, তোমাকে ওরা ইনসাল্ট করছে আর তুমি এখানে হাসছো? জং বলে, তুমি তো কালকে কিছু করতে মানা করেছিলে। নুয়ান তার টাই ধরে বলে, তুমি আমার হাজবেন্ড, তুমি ইনসাল্ট হলে আমিও ইনসাল্ট হব। এখন থেকে এমন পরিস্থিতি হলে তাকে ইচ্ছা মতো শিক্ষা দিয়ে দিবে। জং বলে, ওকে ঠিক আছে বউজান। এটা শুনে নুয়ান তার গলার টাই ধরে আটকে দেয়। এরপর তারা দুজন লয়ারের কাছে যায় আর বলে, আমি তো বিয়ে করে নিয়েছি, এখন কি মায়ের সমস্ত শেয়ার আমার নামে হয়ে যাবে? লয়ার বলে, সরি ম্যাম, আপনার মা মারা যাওয়ার আগে আর একটা শর্ত অ্যাড করেছিল। তার মনের ভিতরে ভয় এসে গিয়েছিল, মনে করেছিল কেউ আপনাকে জোর করে বিয়ে করে শেয়ার নিয়ে নিবে। তাই সে আরেকটি শর্ত রেখে গিয়েছে যে বিয়ের পর যতদিন আপনার কোনো বেবি না হবে ততদিন শেয়ার আপনার নামে যাবে না। এটা শোনার পর নুয়ান বাসায় গিয়ে গোসল দেয় আর খুবই চিন্তায় পড়ে যায় যে সে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, এখন বাচ্চা কিভাবে হবে। এসব ভাবছিল তখন জং তাকে কল করে বলে, তুমি কোথায় আছো? নুয়ান বলে, আমি গোসল দিচ্ছি, প্লিজ তুমি আমাকে কিছু সময় একা থাকতে দাও। এটা শুনে জং সুযোগ পেয়ে যায় আর সোজা নুয়ানের মায়ের রুমে ঢুকে কিছু একটা খুঁজতে থাকে। তখনই তার চোখ নুয়ানের মায়ের মেমোরিয়াল প্লেটে পড়ে এবং সে তার ছোটবেলার কথা কল্পনা করে, যে সে ছোট থাকতে একটা মহিলা তার বাবার উপর অ্যাসিড ঢেলে তার বাবাকে মেরে ফেলেছিল। আর জংয়ের সন্দেহ নুয়ানের মায়ের উপরে ছিল। ওদিকে নুয়ান গোসল দিয়ে একটু স্পেশাল ভাবে তৈরি হয়ে জংকে মেসেজ করে বলে, রুমের ভিতরে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জং আর দেরি না করে তখনই নুয়ানের রুমে গিয়ে দেখে নুয়ান ড্রিঙ্কস করেছে। সে প্রথমে তার হাত থেকে ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে নেয় আর বলে, ড্রিঙ্কস করা তোমার জন্য ঠিক হবে না, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। নুয়ান বলে, আমি হ্যাপি নেই। জং বলে, আমি জানি তুমি শেয়ার না পাওয়ার কারণে অনেক স্যাড আছো। নুয়ান তাকে টাচ করতে থাকে আর বলে, এই পৃথিবীতে আপন বলতে তুমি ছাড়া আর কেউই নেই আমার। জং বলে, আমারও এই পৃথিবীতে আপন বলতে তুমিই আছো। নুয়ান তখন জংকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমরা কাপল এবং আমরা আমাদের সম্পর্ক আরো স্ট্রং করতে চাই। এটা শুনে জং নুয়ানকে কিস করতে শুরু করে, মানে সেও তাদের সম্পর্ক স্ট্রং করতে রাজি আছে। দুজনের ভিতর রোমান্স শুরু হয়ে যায়। তখনই নুয়ান বলে, আমি একটা বেবি চাই, তাহলে আমি শেয়ার পেয়ে যাব এবং তুমিও টাকা পেয়ে যাবে। জং তখনই সবকিছু বন্ধ করে দেয় আর বলে, তুমি ঠিক আছো তো? একটা মা হওয়া অতটা সহজ ব্যাপার না এবং তুমি এক নিষ্পাপ বাচ্চাকে ইউজ করতে পারো না। নুয়ান বলে, আমি তো জানি বাচ্চা নিষ্পাপ হয়, তবে আমি কি ভুল করছি? জং তাকে তার শার্ট পরিয়ে দেয় আর বলে, তুমি যদি বাচ্চা নেওয়ার জন্য আমার সাথে সম্পর্ক করতে চাও তাহলে আই এম সো সরি। এটা বলে ওখান থেকে চলে যায়। নুয়ান স্যাড হয়ে বলে, মা আমি বাচ্চা না নিতে পারলেও কথা দিলাম ওই বেঈমানদের থেকে আমি সবকিছু ছিনিয়ে নিব। রাত্রে রেন জংকে দেখা করতে বললে জং তার সাথে দেখা করতে যায় আর তাকে এশিয়ার সব থেকে বড় মাফিয়ার সাথে সেলফি দেখিয়ে বলে, তুমি এখানে নুয়ানকে মারতে এসেছো, আমি সবকিছু জেনে গিয়েছি। আমি নিজেই মাফিয়াকে টাকা দিয়েছিলাম নুয়ানকে মারার জন্য এবং মাফিয়া তোমাকে পাঠিয়েছে নুয়ানকে মারতে। জং তখন তার থেকে ফোনটা ছিনিয়ে নিতে যায়। তখন র্যান বলে, আমিও তো নুয়ানকে মারতে চাই, তোমার আর আমার রাস্তা একই। আমি তোমাকে নুয়ানের থেকে বেশি টাকা দিব, তুমি আমার হয়ে কাজ করো। এটা শুনে জং খুবই রেগে র্যানের গলা চেপে ধরে আর বলে, তোমার কত বড় সাহস, তুমি আমাকে ব্ল্যাকমেল করো? একটা কথা কানের ভিতর ঢুকায় রাখো, তুমি যদি কখনো নুয়ানকে ক্ষতি করার চেষ্টা করো তাহলে তুমি আমার আসল রূপটা দেখতে পাবে।
এটা বলে জং ওখান থেকে চলে যায় এবং নোয়ানের রুমে গিয়ে নোয়ানের সামনে সোফায় শুয়ে নোয়ানকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন জংয়ের ঘুম ভাঙে তখন সে দেখে নোয়ান ওখানে নেই। সকাল সকাল নোয়ান রেডি হয়ে বহুদিন পর কোম্পানিতে পৌঁছায়। কোম্পানিতে ঢুকে সে তার অ্যাসিস্ট্যান্টকে দেখে তার হাতে বহু কফির কাপ রয়েছে। নোয়ান বলে, জুলিয়া, তোমার এমন অবস্থা কেন? তোমার হাতে এতগুলো কফি কেন? জুলিয়া তখন তাকে দেখে খুবই ইমোশনাল হয়ে কান্না করতে করতে বলে, আপনি এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনি নেই, এজন্য সবাই আমার উপর অনেক অত্যাচার করে। নোয়ান বলে, এখন কান্না বন্ধ করো আর আমার সাথে এসে এক একজনের থেকে বদলা নেও। ওদিকে অফিসে রেন বসে নেল পালিশ লাগাচ্ছিল আর চিল্লাচ্ছিল, আমার কফি এখনো পৌঁছায়নি কেন? তখনই অফিসে নোয়ান এন্ট্রি নেয় আর রেনকে বলে, এখনই আমার অফিস থেকে বের হয়ে যাও। রেন বলে, আমি যদি এখান থেকে না যাই তাহলে তুমি আমাকে কি করবে? নোয়ান তখন তার চেয়ার ধরে টানতে টানতে বাইরে লিফটের ভিতরে ধাক্কা মেরে আসে। রেন তো কখনো কল্পনাও করতে পারেনি নোয়ান তার সাথে এমনটা করবে। এরপর নোয়ান তার অ্যাসিস্ট্যান্ট জুলিকে বলে, খুব দ্রুত আমাদের নতুন এমপ্লয় হায়ার করতে হবে। একটু পর অ্যাসিস্ট্যান্ট নতুন এমপ্লয়দের লিস্ট গুছাচ্ছিল, তখন কোম্পানিতে আমাদের হিরো চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তো জংকে চেনে না, এজন্য বলে, ম্যাম এখনো মিটিংয়ে বিজি আছে, আপনি চলে যান। জং তখন তার কার্ড দেখিয়ে বলে, আমি নোয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমার কোনো অনুমতি লাগবে না। এরপর সে নতুন এমপ্লয়দের লিস্ট চেক করে নতুন এমপ্লয়গুলো সব চ্যাংড়া হ্যান্ডসাম ছেলে ছিল আর এটা দেখে সে খুবই জেলাস ফিল করে। তখন তার মনে পড়ে নোয়ান অফিসে আসার সময় তাকে মেসেজ করে বলেছিল, আমি অফিসে যাচ্ছি, তুমি যদি বাচ্চা না দাও তাহলে আমি তোমাকে জোর করব না। ওটার কথা ভেবে সে মনে মনে বলে, আমি বাচ্চা দেয়নি বলে সে হ্যান্ডসাম এমপ্লয়দের সিলেক্ট করেছে যাতে তাদের থেকে বাচ্চা নিতে পারে। ওদিকে নোয়ান ছেলেগুলোর ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করে নেয়। তখনই ওখানে জং হিরোর মতো এন্ট্রি নেয় এবং ছেলেগুলোকে আজে বাজে ইন্টারভিউ নিয়ে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। তখন নোয়ান রেগে বলে, তুমি আসলে কি করতে চাও? জং বলে, কোম্পানির জন্য আমি নতুন এমপ্লয়ি সিলেক্ট করেছি, তারা খুবই পারদর্শী। এরপর জং ছেলেগুলোকে ডাকে, তবে ছেলেগুলো ছিল খুবই বয়স্ক বেটা মানুষ। এটা দেখে নোয়ানের তো একটুও পছন্দ হয় না, তাদেরকে ভাগিয়ে দেয়। বলে, এসব লোকেরা তো এই ডিপার্টমেন্টের না, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি কালকে রাত্রে বেবির কথা বলে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম, তবে তুমি যেটা ভাবছো ওটা না, আমি কাজের জায়গায় কাজ রাখি। জং তখন বুঝতে পারে সে আসলে যেটা ভেবেছিল সেটা না, নোয়ান নতুন এমপ্লয়ীদের কাজের জন্য হায়ার করেছিল। এসব ভেবে সে হাসতে থাকে। নোয়ান বলে, হাসা বন্ধ করো, এখান থেকে যাও এখনই। যাওয়ার সময় জং বলে, এই রোমিও ছেলেটিকে হায়ার করে নাও, সে খুবই কাজের একটা ছেলে। জং বাইরে এসে দেখে রোমিও বাইরে দাঁড়িয়ে আছে। সে জংকে দেখতে জড়িয়ে ধরে আর বলে, তুমি বেঁচে আসো? আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় মরে গিয়েছো। রোমিও জং এর পুরানো অ্যাসিস্ট্যান্ট। জং বলে, এখানে তুমি ভালো মতো কাজ করো, গ্রামের মতো পাগলামি করো না যেন। রোমিও বলে, বস তুমি তো জিনিয়াস, তুমি প্রথমে শত্রুর মেয়েকে বিয়ে করেছো, আবার আমাকেও এখানে জব দিয়েছো। আচ্ছা, তুমি কি ওই ডকুমেন্টটা পেয়েছো যেটা খুঁজতে এখানে এসেছিলে? জং বলে, না, এখনো পাইনি। রোমিও বলে, গ্যাং লিডার তোমাকে খুঁজছে, সে তোমাকে এখানে পাঠিয়েছিল নোয়ানকে মারার জন্য, তবে তুমি নোয়ানকে বাঁচিয়েছো, এজন্য তার বড় লস হয়ে গিয়েছে। ওই সময় নোয়ান তাকে কল করে আর বলে, তুমি কোথায় আছো? জং বলে, লিফটের সামনে আসো, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। জং ওখানে দাঁড়িয়েছিল, তখনই পিছন থেকে কেউ চাকু ধরে বলে, চুপচাপ বসের ওখানে চলো, বস তোমার সাথে দেখা করতে চায়। ওই সময় ওখানে নোয়ান ও জাংকে খুঁজতে চলে আসে। গুন্ডাদের চোখ থেকে নোয়ানকে বাঁচাতে সে চুপচাপ গুন্ডাটির সাথে চলে যায়। তখনই ওখানে নোয়ান আসে এবং জংকে কোথাও পায় না। সে তাকে জিপিএস ট্র্যাক করে, তবে জং তো তার ফোন বন্ধ করে রেখেছে, কারণ লোকেশন দেখে জং তার কাছে যেতে গেলে জং এর বস নোয়ানকে মেরে দিবে। ওদিকে বস জংকে বলে, তুমি গলির এক আওয়ারা কুত্তা ছিলে, আমি তোমাকে ট্রেনিং দিয়েছি এবং তুমি আমাকে ধোঁকা দিয়েছো। জং বলে, বস আমাকে মেরেন না, আমাকে বাঁচিয়ে রাখলে আপনার লাভ হবে। বস তখন জং এর ফোনটা বের করে ফোনটা অন করে আর নোয়ানের জিপিএস লোকেশন দেখে বলে, আচ্ছা, মেয়েটা তাহলে তো আমাদের পাশে আছে। এবং বস সবাইকে অর্ডার দিয়ে দেয় মেয়েটাকে শেষ করে দিতে। আমরা যদি নোয়ানকে মেরে দিই তাহলে ওর সৎ বোন রেন আমাদের বহু টাকা দিবে। তারা যখন নোয়ানকে মারতে যাচ্ছিল তখন জন সাহস করে তাদেরকে আটকে বলে, কেউ রুম থেকে বের হলে খবর আছে। এটা শুনে বস খুবই রেগে বলে, একে আগে শেষ করতে হবে। তবে জংকে মারা অতটা সহজ না, এক এক করে সবার সাথে ফাইট শুরু করে। ওদিকে নোয়ান সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় জংকে কেউ জিম্মি করে নিয়ে যাচ্ছে।
নুয়ান বলে সে আমাকে বিপদে ফেলতে চায় না, এজন্য ওদের সাথে চলে গিয়েছে। ওদিকে জং ওদের সাথে ফাইট করতে থাকে যাতে করে তারা নুয়ানকে মারতে যেতে না পারে। একটু সময়ের ভিতর নুয়ান ও তার গ্যাং নিয়ে ওখানে চলে আসে এবং জংকে খুঁজতে থাকে। ওদিকে জং এবার গ্যাংয়ের লিডারের সাথে ফাইট করে, তবে সে খুবই শক্তিশালী ছিল, সে জংয়ের গলা আটকে ফেলে। নুয়ানও জংয়ের নাম ধরে ডাকতে থাকে এবং চারিদিকে তাকে খুঁজতে থাকে। শেষমেশ গ্যাংদের লিডার জংকে মেরে শেষ করে দেয়। লিডার যখন জংকে মেরে চলে যাচ্ছিল তখন নুয়ান এসে লিডারের মাথায় বাড়ি মেরে লিডারকে ওখানে অজ্ঞান করে ফেলে দেয়। এরপর নুয়ান জংকে মারা যেতে দেখে খুবই কান্না করতে থাকে, সে পুরাই পাগলের মতো হয়ে যায়। কখনো তাকে সিপিআর দেয়, কখনো মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়, তবে তার চেষ্টা বৃথা যায় না। একটা সময় জংয়ের নিঃশ্বাস ফিরে আসে। এটা দেখে নুয়ান কিছুটা স্বস্তি পায় এবং সে ক্লান্ত হয়ে তার পাশে শুয়ে পড়ে। জং তার হাতটা ধরে রাখে। এরপর নুয়ান তাকে নিয়ে হসপিটালে ছুটে যায়। ডক্টর বলে জংকে বাঁচাতে হলে ইমার্জেন্সি রক্ত লাগবে। নুয়ান বলে আমার সমস্ত রক্ত নিয়ে ওকে বাঁচাও। তখনই সং এর এন্ট্রি হয় আর বলে তুমি রক্ত দিতে পারবে না, কারণ তুমিও পুরোপুরি সুস্থ হওনি। এর মানে সং কোমা থেকে বের হয়ে এসেছে, তবে সে পুরোপুরি চলতে ফিরতে পারে না। ওদিকে সৎ বোন রেয়ান ওই গুন্ডাদের কাছে গিয়ে থ্রেট দিয়ে বলে তোমরা কোনো কাজের না, তোমরা সামান্য একটা ছেলে আর একটা মেয়েকে মারতে পারোনি। গুন্ডাটি তখন বলে তুমি আগের টাকা এখনো দেওনি কেন? রেয়ান তখন বলে কিসের টাকা, কোন টাকা? কোনো টাকা হবে না। এটা বললে গুন্ডাটি রেগে রেয়ানকে ছুরি মেরে দেয়। ওদিকে সং নুয়ানকে বলে জংকে তুমি বিশ্বাস করো না, সে কিন্তু তোমার সৎ বোনের সাথে হাত মিলিয়েছে। প্রথমে নুয়ান তো এসব কিছু বিশ্বাসই করতে পারছিল না, তবে সে প্রমাণ দেখার পর বলে আমাকে যে ধোঁকা দেয় আমি তাকে কখনো মাফ করি না। যখন সে চলে যাচ্ছিল তখন তার সৎ বাবা বলে প্লিজ তুমি তোমার সৎ বোনকে বাঁচিয়ে নাও, ওকে গুন্ডারা ছুরি মেরেছে, অনেক রক্তের প্রয়োজন, তোমার রক্ত তো সেম, তুমি র্যানকে বাঁচিয়ে নাও। তবে নুয়ানের সাথে র্যান কি করেছে এসব ঘটনা মনে করে সে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরে নুয়ান জংকে হসপিটালের ভিতরে দেখতে যায় আর মনে মনে বলে তুমি যদি আমাকে মারার জন্য এসেছিলে তাহলে আমাকে কেন বাঁচিয়েছিলে? আমি বুঝতে পারছি না তুমি আমাকে সত্যিই মারতে চাও নাকি আমাকে ভালোবাসো। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি। নুয়ান ঘুমের ঘরে স্বপ্ন দেখে জং তাকে মারতে এসেছে। যখন তার ঘুম ভাঙে তখন সে তার সামনে জংকে দেখে। এরপর নুয়ান যখন ওখান থেকে চলে যায় তখন জংয়ের কাছে একটা কল আসে আর কেউ বলে তোমার হাতে বেশি দিন সময় নেই, নুয়ান সবকিছু জেনে যাওয়ার আগে তুমি তোমার কাজ সেরে নাও। এটা শুনে জং তার লুকিয়ে রাখা ডকুমেন্টসগুলো খুঁজতে থাকে, তবে সে যেখানে লুকিয়ে রেখেছিল ওখানে পাচ্ছিল না। তখন পিছন থেকে নুয়ান এসে তাকে র্যানের সাথে কথা বলা ওই ভিডিওটা দেখায়, বলে তুমি আমার সাথে এমনটা কেন করেছো? জং বলে ভিডিওতে যেটা দেখছো ওটা আসল সত্য না, তুমি আসল সত্যটা জানো না। তবে নুয়ান তার কথা বিশ্বাসই করে না, সে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপর জং নুয়ানকে মেসেজ করে দুপুরে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। দুপুর হলে জং নুয়ানের জন্য ওয়েট করছিল, তখনই পিছন থেকে কেউ জং বলে ডাকলে সে মনে করে নুয়ান এসেছে। তবে মেয়েটা নুয়ান না, মেয়েটা তার সামনে বসে পরিচয় দেয়, বলে আমি তোমার সেই ল্যাংটাকালের ফ্রেন্ড যাকে তুমি সবসময় বিয়ে করতে চাইতে। জং বলে তুমি এত বড় হয়ে গিয়েছো, কি করো এখন তুমি? ফ্রেন্ড বলে আমি ডক্টর কমপ্লিট করে এখন একটা হসপিটালে ডক্টর হিসেবে জব করছি। ওদিকে সংকে দেখি সে এমন হাঁটতে চলতে পারে না, এজন্য তার বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছে। নুয়ান ওখানে এসে এসব শুনে সঙের জন্য তার খুবই খারাপ লাগে, এজন্য সে তার সেক্রেটারিকে বলে সঙের জন্য নতুন একটা বাড়ির ব্যবস্থা করতে বলে। খানিকটা পর নুয়ান সংকে নিয়ে নতুন বাড়িতে আসে। খবর পেয়ে জং আগে থেকেই ওই বাড়িতে চলে এসেছিল। জং নুয়ানের সাথে সংকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপর নুয়ান তার আর জংয়ের বেডরুম থেকে বালিশ নিয়ে যেতে গেলে জং তাকে আটকায় এবং সে নুয়ানকে জোর করে কিস করতে থাকে আর বলে তোমার তো বেবি লাগবে তাই না, আমি তোমাকে বেবি দিব। নুয়ান তখন উঠে জংকে থাপ্পড় মেরে বলে তুমি আমার থেকে দূরে থাকো। এরপর জং বলে তুমি রেগে আসছো কেন? আমি যদি এখানে তোমার ক্ষতি করতে আসতাম তাহলে তো অনেক আগেই তোমার ক্ষতি করতে পারতাম তাই না? একটু পর নুয়ান আর সং একসাথে বসে তাদের ছোটবেলার ফটো অ্যালবাম দেখে হাসাহাসি করছিল, আর তাদের এভাবে হাসাহাসি করতে দেখে আমাদের হিরো প্রচন্ড জেলাস ফিল করতে থাকে। পরের দিন জং তার ওই ডক্টর ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে সং এর পা চেক করার জন্য। জং এর ফ্রেন্ড সমস্ত রিপোর্ট চেক করে বলে সং এর পা আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। জং এর সাথে জং এর ডক্টর ফ্রেন্ডকে কথা বলতে দেখে সেও খুবই জেলাস ফিল করতে থাকে।
জংয়ের ডক্টর ফ্রেন্ড চলে গেলে নোয়ান রেগে বলে তোমার সংকে নিয়ে একটু চিন্তা করতে হবে না। তখনই নোয়ান সঙের চিৎকার শুনে দৌড়ে যায় আর দেখে সং পড়ে গিয়েছে এবং নিজের উপরে প্রচন্ড রাগ দেখাচ্ছে। নোয়ান সংকে জড়িয়ে ধরে বলে তুমি কান্না করো না, তুমি আমার ছোট ভাই, আমি যেইভাবে হোক তোমার ট্রিটমেন্ট করাবো। নোয়ান তাকে এমন কেয়ার করছে দেখে সংও তাকে জড়িয়ে ধরে। ওই সময় ওখানে জং আসে আর সংকে বলে তুমি ভালোই নাটক করতে পারো, এটা বলে সে রেগে ওখান থেকে চলে যায়। এরপর নোয়ান জংয়ের সাথে ঝগড়া করতে আসে আর দেখে জং তার কাটা জায়গায় মেডিসিন লাগানোর চেষ্টা করছে। এটা দেখে নোয়ান নিজেই মেডিসিন নিয়ে ওই কাটা জায়গায় লাগিয়ে দেয়। জং বলে তুমি সংকে এখানে নিয়ে এসেছো আমাকে জেলাস করানোর জন্য, তাই না? নোয়ান বলে এমনটা না। এটা শুনে জং নোয়ানকে খুবই রোমান্টিক ভাবে কোলে তুলে নেয়। নোয়ান কিছু বলতে পারে না, সে খুবই ডিপলি ভাবে নোয়ানকে কিস করতে থাকে। নোয়ান আর দূরে যেতে পারে না, সেও জংকে কিস করতে শুরু করে। ওই সময় সং নোয়ানকে কল করেছিল, তবে নোয়ান কল ধরছিল না, তাই সে বুঝতে পারে নোয়ান হয়তো জংয়ের সাথেই আছে। পরের সিনে দেখি জং সঙের পা ঠিক করার জন্য ভালো একটা ডক্টরের কাছে রিপোর্ট পাঠায়। ওই সময় কেউ জংকে কল করে তার রিয়েল নাম ধরে ডাকলে সে শকড হয়ে যায় আর বলে এটা রং নম্বর, এটা বলে কেটে দেয়। আমরা দেখি ওই ফোনটা অন্য কেউ না বরং সং করেছিল। পরে দেখি নোয়ানের বাবা ভালো সাজার জন্য নোয়ান আর জংকে ডিনারে ইনভাইট করে, ওখানে সংও ছিল। ওই সময় জংয়ের কানে ফুটান্ত পানির শব্দ যায়, এটা সে সহ্য করতে পারছিল না, তাই নোয়ান তাকে বাইরে নিয়ে যায়। আর সং বুঝতে পারে জংয়ের হয়তো এই ফুটান্ত পানির শব্দটা অতীতের কিছুর সাথে কানেক্ট আছে। সং জংয়ের ব্যাপারে খোঁজ নিবে, এজন্য সে রেনের বাবাকে বলে আমাকে একটু হসপিটালে পৌঁছে দিয়ে আসেন। এরপর দেখি জং সুযোগ মতো নোয়ানের বাবার রুমে ঢুকে এবং সে ওই কন্ট্যাক্ট পেপারটা পেয়ে যায় যেটা খোঁজার জন্য সে এখানে এসেছিল। তবে তখনই নোয়ান ওখানে এসে এসব দেখে নেয় এবং সে পুরো শকড হয়ে যায়। ওই সময় সং আর নোয়ানের বাবা কোনো একটা কাজে ফিরে আসে। নোয়ান জংকে বাঁচাতে তাকে গিয়ে কিস করতে থাকে। বাহির থেকে তার বাবা আর সং তাদের এভাবে রোমান্স করতে দেখে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর নোয়ান জংকে ওই কন্ট্যাক্ট পেপারের কথা জিজ্ঞাসা করলে জং সমস্ত সত্যটা বলে দেয়। বলে তোমার মায়ের জন্য আমার বাবার মৃত্যু হয়েছিল, এজন্য আমি এখানে আমার বাবার মৃত্যুর বদলা নিতে এসেছি। নোয়ান তখন বলে আমি নিজেই তোমাকে এটার বিষয়ে ইনভেস্টিগেশন করতে হেল্প করব। এরপর রাত্রে নোয়ান জংকে মেডিসিন লাগাতে আসে, তবে নোয়ানের এমন ড্রেস দেখে মেডিসিন লাগানো বাদ দিয়ে তারা দুজন অন্য কিছু লাগানো শুরু করে দেয়। আচ্ছা ডিয়ার, হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি এখন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। পরের দিন সং অসুস্থ হওয়ার বাহানা বানিয়ে নোয়ানের সাথে দেখা করতে চলে আসে। তবে নোয়ান জংয়ের সাথে ডেটে যাচ্ছিল, এজন্য তাকে তেমন ভাও না দিয়ে ডেটে চলে যায়। আর এটা সঙের কাছে একদমই পছন্দ হয় না। এরপর দুজনকে ডেটে দেখি নোয়ান জংকে পাত্তা না দিয়ে নিজের মতো বই পড়ছিল। আসলে এটা তাদের দুজনের লাইফের ফার্স্ট ডেট ছিল, এজন্য তাদের ডেটের সম্পর্কে কোনো আইডিয়া নাই। তাকে এমন বই পড়তে দেখে জংয়ের কাছে ভালো লাগে না, তাই বলে চলো আমরা অন্য কোথাও যাই। এরপর তারা অন্য একটা রেস্টুরেন্টে যায়, তবে ওখানে তো রোমিও আর নোয়ার অ্যাসিস্ট্যান্ট বসে জমিয়ে প্রেম করছে। আর এটা দেখে তারা দুজন তো পুরাই শকড হয়ে যায়। এমনকি তাদের ড্রেসও ওদের ড্রেসের সাথে মিলে গিয়েছে। মিলবে না কেন, জং তো রোমিওর থেকে ডেট করার আইডিয়া নিয়েছিল। তারা এসে যখন পড়েছে চারজন মিলে একসাথে বসে ডিনার করে। ডিনার টাইমে আবারও ফুটান্ত সুপের শব্দ শুনে জং অসুস্থ হয়ে গেলে নোয়ান তাকে বাইরে নিয়ে যায়। নোয়ান তাকে বলে আমি তোমাকে হেল্প করতে চাই, চলো আমার সাথে। এটা বলে নোয়ান তাকে একটা হট সুইমিং পুলে নিয়ে আসে। জং যেতে ভয় পাচ্ছিল, তবে নোয়ান বলে দাঁড়াও, তোমার আর ভয় করবে না, এটা বলে সে তার ড্রেস খুলে ফেলে। আর এটা দেখে জং আর দূরে থাকতে পারে না, সে নোয়ানের পিছু পিছু সুইমিং পুলে চলে যায়। তারা দুজন বসে গোসল করছিল, তখন নোয়ান বলে আমার মা জীবনেও হাই হিল পরেনি, তাই তোমার বাবাকে যে মহিলাটি মেরেছিল ওই মহিলাটি কখনো আমার মা হতে পারে না। এটা শুনে জং তো অনেকটা শকড হয়ে যায় আর ভাবতে থাকে তাহলে ওই মহিলাটি কে ছিল। তখন নোয়ান জংয়ের কলেজে চলে আসে এবং দুজন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, পুকুরের ভিতরে রোমান্স শুরু করে দেয়। আর এটা ক্যামেরার মাধ্যমে সং দেখে খুবই রেগে যাচ্ছিল। রাত্রে দেখি নোয়ান আর জংয়ের রোমান্স এখনো শেষ হয়নি, তারা বেডরুমে এসেও রোমান্স চালিয়ে যাচ্ছে। মানে তারা দুজন একে অপরকে ছাড়তে একটুও প্রস্তুত না। ওদিকে নোয়ানের বাবা লকারের ভিতর থেকে ওই কন্ট্যাক্ট পেপারটি খুঁজতেছিল, তখনই ওখানে জংয়ের ওই ডক্টর ফ্রেন্ড ওখানে চলে আসে আর বলে বাবা তুমি এটা খুঁজছো। আসলে জংয়ের ছোটবেলার এই ডক্টর ফ্রেন্ড নোয়ার বাবার আর একটা মেয়ে, আর সেও নোয়ার বাবার প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্য এখানে এসেছে।
সে তার বাবাকে ব্ল্যাকমেইল করে বলে আমি কিন্তু জংকে সমস্ত সত্যটা বলে দিব যদি তুমি আমার কথা মতো কাজ না করো। পরের দিন নোয়ান কোম্পানিতে গেলে ওখানে বহু রিপোর্টার চলে আসে, কারণ ইন্টারনেটে একটা আর্টিকেল ভাইরাল হয়েছে যে সং পঙ্গু হয়ে যাওয়ার কারণে নোয়ান এখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে ডেট করছে। তখনই ওখানে জং চলে আসে আর নোয়ানকে কভার করে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে কোম্পানিতে আসলে শেয়ার হোল্ডাররা বলে তুমি সিইও পদ ছেড়ে দাও। নোয়ান তখন তাদের অপকর্মের ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। আসলে এসবের পিছনে নোয়ানের বাবার হাত রয়েছে। এরপর নোয়ান জংয়ের সাথে কথা বলে এবং সমস্ত মিডিয়ার সামনে এসে সত্যিটা বলে দেয় যে আমি জংকে ভালোবাসি এবং জংকে বিয়ে করতে চাই। এই নিউজটা সং দেখে এবং সে খুবই রেগে যায়। পরের সিনে দেখি নোয়ানের বাবা জংয়ের সাথে দেখা করে আর বলে আমি তোমার আসল পরিচয় জেনে গিয়েছি, এখন আমি তোমাকে যখন তখন মেরে দিতে পারি। এটা নোয়ান জানার পর জংয়ের জন্য তার খুবই চিন্তা হচ্ছিল, তাই সে সঙের থেকে কিছু হেল্প নেওয়ার ডিসাইড করে। নোয়ান তো আসলে জানে না সং তার বাবার সাথেই মিলে আছে। এরপর নোয়ান সঙের সাথে দেখা করতে আসলে সে সঙের রুমে অনেকগুলো তার ফটো দেখে বুঝতে পারে সে তাকে ভালোবাসে। তাই নোয়ান সংকে বলে আমি ছোটবেলা থেকে তোমাকে নিজের ভাইয়ের মতো মনে করি, আর আমি তোমার সাথে বিয়ের নাটক করছিলাম আমার মায়ের সম্পদ নেওয়ার জন্য, এটা তো তুমি ভালোভাবে জানো, তাই তুমি আমার প্রতি এমন কোনো ফিল রেখো না। এটা বলে নোয়ান ওখান থেকে চলে গেলে সঙের তো খুবই রাগ হচ্ছিল। তাই সে ডিসাইড করে সে যেভাবে হোক নোয়ান আর জংকে আলাদা করেই ছাড়বে। পরের দিন নোয়ান কোম্পানিতে মিটিং রাখে এবং সমস্ত শেয়ার হোল্ডারদের অপকর্মের পেপার তাদের হাতে ধরিয়ে দেয়। তখনই হুইল চেয়ারে বসে সং ওখানে চলে আসে আর বলে আমার নামেও এই কোম্পানিতে কিছু শেয়ার আছে, আর আমি নোয়ানের বাবার সাথে কোলাবোরেশন করতে চাই, এটাতে সঙের শেয়ার বেশি হয়ে যায়। তাই নোয়ানের বাবা নোয়ানকে সিইও পদ থেকে সরিয়ে সংকে সিইও বানিয়ে দেয়। সঙের এমন রূপ দেখে নোয়ান তো পুরাই অবাক হয়ে যায়। পরের দিন নোয়ান কোম্পানিতে পৌঁছালে দেখে সং নতুন সিইও হয়ে জংকে অ্যাসিস্ট্যান্টের জব থেকে বের করে দিয়েছে। সং আরো জংকে অপমান করতে থাকে। তখন জং বলে আমি কোম্পানিতে নেই তো কি হয়েছে, আমি নোয়ানের মনের ভিতরে আছি, এটা বলে সে ওখান থেকে চলে যায়। নোয়ান সঙের সাথে এসব বিষয় কথা বলতে গেলে সং তার কোনো কথার পাত্তাই দেয় না। রাত্রে নোয়ান বাসায় আসার সময় গাড়িতে অনেক আপসেট হয়ে বসেছিল, তখনই পিছন থেকে কেউ তাকে ধরে কিস করতে থাকে। আর এটা অন্য কেউ না, আমাদের হিরো নোয়ান। তার মন ভালো করার জন্য সে এটা করেছে আর বলে আমি সারা জীবন তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। নোয়ান বুঝতে পারে সে তাকে কি বলতে চেয়েছে। সে বলে তুমি এই শহর ছেড়ে চলে যাও, আমার বাবা তোমার ক্ষতি করতে পারে। জং বলে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। ওদিকে সং আর নোয়ার বাবাকে দেখি, তারা দুজন বসে প্ল্যান করছিল কিভাবে তারা নোয়ার আর জংয়ের ক্ষতি করবে এবং তারা বড় একটা কোম্পানির সাথে কোলাবোরেট করতে চায়। তখনই ওখানে ডক্টর মেয়ে এসে বলে বাবা আমার একটা বড় বিজনেসম্যানের সাথে পরিচয় আছে, ওর সাথে কোলাবোরেট করলে অনেক বেশি লাভ হবে। এটা শুনে নোয়ানের বাবা এবং সং ওই বিজনেসম্যানের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই মিলে ওই বিজনেসম্যানের সাথে দেখা করতে আসে। তবে ওই বিজনেসম্যান আর কেউ না, বরং আমাদের হিরো ছিল। আসলে তারা জংয়ের বিষয়ে ইনভেস্টিগেশন করলেও জংয়ের আসল পরিচয় জানতে পেরেছিল না। এখানে তারা জংকে দেখে অবাক হয়ে যায় এবং এখান থেকে চলে যায়। রাত্রে নোয়ান একটা নাইটি অর্ডার করেছিল, রোমান্স করার সময় পরবে এই জন্য। তবে জং বলে তোমাকে দেখলে এমনিতেই আমার হয়ে যায়, ওটা পরা লাগবে না। এটা বলে জং তাকে লেপের ভিতরে নিয়ে নেয় রোমান্স করার জন্য এবং তাদের রোমান্স শুরু হয়ে যায়। অন্যদিকে নোয়ার বাবা তার মেয়েকে থাপ্পড় মেরে বলে তোমার জন্য আজ এমন অবস্থা হয়েছে। আসলে ডক্টর মেয়ে বুঝতেও পারেনি ওই বিজনেসম্যানটা জং হবে। পরের দিন সকালে জং ঘুম থেকে উঠে নোয়ানের জন্য নাস্তা প্রিপেয়ার করে। তবে নোয়ান না খেয়ে চলে যাচ্ছিল, তাই জং তাকে কোলে করে নাস্তা করতে বসায় এবং তাকে খাওয়াই দেয়। এরপর নোয়ান কোম্পানিতে গিয়ে মিটিং অ্যাটেন্ড করে। নোয়ানের বাবা চেয়ারম্যানের সিটে বসতে গেলে ওখানে আমাদের হিরো চলে আসে আর বলে আমার এই কোম্পানিতে শেয়ার আছে, আর আমি যেহেতু নোয়ানকে বিয়ে করেছি সো সবার থেকে শেয়ার আমার বেশি, এজন্য আমি আজ থেকে এই কোম্পানির চেয়ারম্যান। এটা বলে সে নোয়ানের বাবাকে উঠিয়ে সেই চেয়ারম্যানের সিটে বসে পড়ে। এটা নোয়ান জানতো না, এজন্য সে খুবই রাগ করে বলে আমি এই বিয়েটা ভাঙতে চাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তার পিছু পিছু জং চলে আসে, আর এখানে আমরা তার কথাই বুঝতে পারি নোয়ান জংকে খুঁজতে সাউথ এশিয়ায় গিয়েছিল। এরপর তাকে কিডন্যাপ করা হয়েছিল, সবকিছু জংয়ের প্ল্যান মতো হয়েছিল। জং তাকে জড়িয়ে ধরে বলে আমি পাস্টে বদলা নেওয়ার জন্য এসব করলেও এখন আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। তবে নোয়ান তাকে ধাক্কা মেরে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জং এর কাছে নোয়ানের ডিভোর্স পেপার আসলে জং ওটাতে সাইন করে দেয়, কারণ সে নোয়ানকে হার্ট করতে চায় না।
ওদিকে সং নোয়ানকে বলে তুমি আমাকে বিয়ে করলে আমার সমস্ত শেয়ার তোমার নামে করে দিব, এতে করে তুমি এই কোম্পানিটা তোমার নামে করে নিতে পারবে। তবে নোয়ান তাকে রিজেক্ট করে ওখান থেকে চলে যায়। ওদিকে নোয়ানের বাবা তার ডক্টর মেয়েকে বলে তুমি একটা শেয়ার হোল্ডারের সাথে রাত কাটিয়ে তাকে খুশি করে শেয়ার পেপার হাতিয়ে নিয়ে আসবে, তাহলে আমার নামে অনেক শেয়ার চলে আসবে এবং আমি চেয়ারম্যান হয়ে যাব। ডক্টর মেয়ে টাকার জন্য এটা করতে রাজি হয়ে যায়। ওদিকে আমরা দেখি নোয়ান অনেক অসুস্থ থাকার পরও সে অফিসে বসে কাজ করছে, এটা রোমিও দেখে জংকে কল করে বলে দেয়। পরের দিন কোম্পানিতে আবারও মিটিং হয় আর নোয়ানের বাবা জংকে বলে এখন থেকে সবথেকে বেশি শেয়ার আমার নামে, তাই আমি এখন থেকে এই কোম্পানির চেয়ারম্যান। আসলে সে তার মেয়েকে দিয়ে অকাম করিয়ে হাতিয়ে নিয়েছে। তখন সং বলে আপনার মনে হয় একটা ভুল হচ্ছে, আমার কাছে সবথেকে বেশি শেয়ার আছে। এরপর সং এবার কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। পরে দেখি জং নোয়ানের সাথে কথা বলতে আসে আর বলে আমি তোমাকে অনেক বেশি মিস করছি। এটা শুনে নোয়ান একটু ইমোশনাল হয়ে যায়, তবে জং তাকে কিস করতে গেলে নোয়ান বলে তুমি আমাকে মিথ্যা বলেছো আর এটার কোনো ক্ষমা নেই। পরের দিন নোয়ান অফিসে গেলে সং তাকে সিডিউস করে বলে কোম্পানিটা এখন আমার হাতে, তাই আমার কথা মানতে হবে। তখনই জং নোয়ানকে মেসেজ করে দেখা করতে বললে সে নোয়ানকে ছেড়ে দেয় এবং মেসেজটাও দেখে নেয়। আর সে জংয়ের কাছে গিয়ে বলে নোয়ান তোমার সাথে দেখা করতে চায় না। আসলে সে জং আর নোয়ানকে দূর করানোর জন্য এমনটা করেছিল। এরপর রাত্রে সং নোয়ানকে কোম্পানির ভয় দেখিয়ে তার সাথে ডিনারে নিয়ে যায়। নোয়ান যেতে না চাইলেও বাধ্য হয়ে তাকে যেতে হয়। এখানে নোয়ান বলে তুমি তোমার পায়ের ট্রিটমেন্ট করো। সং বলে আমি ট্রিটমেন্ট করলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি ট্রিটমেন্ট করতে চাই না। এটা বলে সে সাইকোর মতো হাসতে থাকে আর নোয়ান এটা শুনে অবাক হয়ে যায়। পরের দিন নোয়ানের শরীর খারাপ লাগছিল, এজন্য সে হসপিটালে চেক আপের জন্য যায়। এটা নোয়ানের অ্যাসিস্ট্যান্ট দেখে মনে করে নোয়ান হয়তো বাচ্চা নষ্ট করতে এসেছে, তাই এটা রোমিওকে কল করে বলে দেয়। ওদিকে জং তো বসে ড্রিঙ্কস করছিল, তবে বাচ্চার নষ্টের কথা শুনে তার সমস্ত নেশা কেটে যায়। তখনই সে নোয়ানের কাছে ছুটে চলে আসে আর নোয়ানকে বলে প্লিজ বাচ্চা নষ্ট করো না, আমি তোমার এবং আমাদের বাচ্চার সমস্ত দায়িত্ব নিতে রাজি আছি। নোয়ান বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, আমি এখানে হাতের ট্রিটমেন্ট করতে এসেছিলাম। এটা শুনে জং বেচারা লজ্জায় পড়ে যায়। পরের দিন জং নোয়ানকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করতে থাকে আর এটা দেখে রোমিওর মাথা ঘোরায়। ওদিকে আমরা সংকে দেখি সে ডক্টর মেয়েটিকে বন্দি করে রেখেছে এবং সে তাকে এবং তার বাবাকে শেষ করে দেওয়ার হুমকিও দেয়। এদিকে নোয়ানকে দেখি সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সে তার মায়ের কিছু কাগজের ভিতর জংয়ের বাবার একটা ডেথ সার্টিফিকেট পায়। এটা নিয়ে নোয়ান জংকে দেয় আর জং এটা দেখে বুঝতে পারে তার বাবাকে নোয়ানের মা মারেনি, বরং তার সৎ বাবাই মেরেছে। এরপর নোয়ানের কাছে সং এর মেসেজ আসলে নোয়ান সং এর কাছে চলে যাচ্ছিল, জং তাকে আটকাতেই পারে না। নোয়ান সং এর কাছে গিয়ে বলে তুমি আমাকে প্রমিস করো আমি তোমাকে বিয়ে করলে তুমি আমার মায়ের কোম্পানিটা রক্ষা করবে। ছোটবেলা থেকে আমি সবসময় তোমাকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করেছি, তাই আমি চাই তুমি তোমার পায়ের ট্রিটমেন্ট করো, চলো আমার সাথে ডক্টরের কাছে। সং রেডি হতে ভিতরে গেলে তখনই কেউ নোয়ানকে কিডন্যাপ করে নেয়। ওদিকে জং বসে নোয়ানের কথা ভাবছিল, তখন তার কাছে ডক্টরের কল আসে এবং সে জানতে পারে নোয়ান খুবই অসুস্থ আছে। ফোন রাখতে তার কাছে নোয়ানের বাবার কল আসে আর বলে তুমি নোয়ানকে জীবিত দেখতে চাইলে এখনই এই ঠিকানায় চলে আসো। জং তখনই ওখানে ছুটে যায়। নোয়ানের বাবা নোয়ানের গলায় ছুরি ধরে বলে তোমার সমস্ত শেয়ার আমার নামে করে দাও, না হলে আমি নোয়ানকে এখনই শেষ করে দিব। জং নোয়ানের জন্য সবকিছু দিতে রাজি আছে, সে সমস্ত পেপার দিয়ে দেয়। এরপর সে নোয়ানকে তাড়াতাড়ি করে হসপিটালে নিতে বের হতেই যাবে, তখনই নোয়ানের বাবা জংকে ছুরি মারতে যায়। তবে নোয়ান জংকে বাঁচানোর জন্য সেই সামনে চলে আসে এবং ছুরির আঘাত তাকে যেয়ে লাগে। তখনই সং ও তার লোকজন নিয়ে ওখানে চলে আসে এবং তাদের দুজনকে বাঁচায়। জং পাগলের মতো হয়ে নোয়ানকে তখনই হসপিটালে নিয়ে চলে যায়। ভেতরে নোয়ানের ট্রিটমেন্ট চলছিল, সে মন খারাপ করে উদাসীন হয়ে হসপিটালের ফ্লোরে বসে পড়ে। তখনই ওখানে সং চলে আসে আর বলে নোয়ান আমার ফ্যামিলি, তাই আমি যেইভাবে হোক তাকে বাঁচাবো। আসলে সং একটা ডক্টর। আর ডিয়ার আমি ড্রামার প্রথমে একটু ভুল বলেছিলাম। ড্রামার প্রথমে নোয়ানের যে কিডনিটা বের করে তার সৎ বোনকে লাগিয়ে দেওয়া হয়েছিল ওটা আর ফিরিয়ে নেওয়া হয়েছিল না। বর্তমানে নোয়ানের বডিতে একটাই কিডনি আছে, এজন্য তার শরীরের অবস্থা খুবই ক্রিটিক্যাল। জং তখন বলে তুমি আমার উপরে একটু হেল্প করো। আসলে জং নিজেই তার একটা কিডনি নোয়ানকে দিতে চায় আর জং এটাও চায় যে সং যেন তাদের অপারেশন নিজের হাতেই করে। এরপর আমরা জং আর নোয়ানকে অপারেশন থিয়েটারে দেখি। জং এখানে নোয়ানের সাথে কাটানোর সমস্ত মুহূর্তের কথা কল্পনা করতে থাকে, কারণ সে নোয়ানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে।
অনেক সময় অতিবাহিত হয়ে যায়। অপারেশনের পর জং এর জ্ঞান ফিরে, তখন সে তার পাশে নোয়ানকে পায় না। এরপর যখন ওখানে সং আসে তখন জং তাকে বলে নোয়ান কোথায়। সং তখন তাকে ইশারা করে বলে নোয়ান আর এই পৃথিবীতে নেই, সে মারা গিয়েছে অপারেশনের সময়। এটা শুনে জং এতটাই কষ্ট পায় যে তার বুক ফেটে কলেজেটা বের হয়ে আসতে চায়। এরপর আমরা 1 মাস পরে সিন দেখি জং একটা জায়গায় বসেছিল। তখনই নোয়ান তার কাছে আসলে নোয়ানকে দেখে জং একদমই অবাক হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আর সং মিলে আমার সাথে এমন প্র্যাঙ্ক করছো তাই না? তোমরা কি কল্পনাও করতে পারছো আমার ভিতরটা কি হয়ে গিয়েছে? এরপর জং নোয়ানের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বলে, আপনি আর নোয়ানকে নিয়ে চিন্তা করবেন না, নোয়ানের সমস্ত খেয়াল আমি রাখবো। ওদিকে সং বুঝতে পেরেছে নোয়ান জংকে প্রচন্ড ভালোবাসে, এজন্য সে নোয়ানের ফ্রেন্ড হয়ে থাকার ডিসাইড করে। পরের দিন জং নোয়ানের জন্য রান্না করছিল, তখন নোয়ান এসে বলে, এদিকে আসো, আমি ভাত খাবো না, আমি তোমাকে খাবো, এবং তাকে টানতে টানতে ভিতরে নিয়ে যায় রোমান্স করার জন্য। ওদিকে আমরা ওই ডক্টর মেয়েকে দেখি, সে পাগল হয়ে গিয়েছে, এজন্য তাকে পাবনার পাগলাগরদে আটকে রাখা হয়েছে। আর নোয়ানের সৎ বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এবং সারা জীবনের জন্য তার জেল হয়ে গিয়েছে। পরের দিন নোয়ান অফিসে যাচ্ছিল, তবে জং তাকে যেতে দেয় না, তাকে বেডে নিয়ে যায়, কারণ তার রোমান্সের খিদা পেয়েছে। তারা দুজন তো এখন সবসময় রোমান্সের উপরে পড়ে থাকে। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখি, তাদের 2টা বেবি হয়েছে এবং তারা খুবই খুশি। এদিকে নোয়ানের অ্যাসিস্ট্যান্টের সাথে রোমিও খুবই হ্যাপি আছে। আমাদের হিরো হিরোইনের অতিরিক্ত রোমান্স করার কারণে তাদের মনে হয়তো টুইন বেবি হয়েছে। আর এই চারিদিকে হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আমি লক্ষ্য করেছি তোমরা এই রোমান্টিক সিনগুলো ফুল দেখতে চাও, তবে ফুল তো ইউটিউবে দিলে কপিরাইটের সমস্যা হয়। এই জন্য আমি কমেন্ট বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবে। আমি প্রত্যেকটা ড্রামার ফুল সিনগুলো ওখানে আপলোড করে দিব, তোমরা ওখান থেকে দেখতে পাবা। তবে হ্যাঁ, প্লিজ ওখানে বেশি কল দেওয়া দেওয়ি করো না, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না, আমার অসুবিধা হবে অনেক। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি এখন কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যারা যারা এখনো ড্রামা দেখে বসে আছো, লাইক আর সাবস্ক্রাইব করোনি, ইয়ার লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। তো ডিয়ার, ফিরে আসতেছি খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।